ধন্যবাদ ইসমাইল ভাই। আমার সাথে বিজ্ঞ সহ আলোচক আমাদের বীর মুক্তিযোদ্ধা রেজাকুল ভাই সহ আমাদের অনুষ্ঠানটি যারা দেখছেন এবং দেখবেন, বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবসে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় ৪ নেতা, ১১ জন সেক্টর কমান্ডার এবং মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোন যারা সম্ভ্রম হারিয়েছে তাদের সকলের প্রতি। আপনারা যে আলোচনাটি করছেন বা বাংলাদেশে আসলে যে নেগেটিভ এখন দাঁড় করিয়েছে, আমি 10টা পয়েন্ট দিয়ে আমি জাস্ট আজকে, আমি যদি 1 মিনিট বেশিও লাগে আমি ক্ষমা চাচ্ছি, আমি জাস্ট 10টা পয়েন্ট জনগণের জন্য একটু বলবো যে অ্যাকচুয়ালি বাংলাদেশে এখন যারা রাজনীতি করছে, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, তাদের চোখে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংজ্ঞাটা কি, স্বাধীনতা কি, এবং তারা আসলে এটা কিভাবে দেখে, তো তারা কোন নেগেটিভ দাঁড় করাচ্ছে, তাদের ডাবল স্ট্যান্ডার্ড গুলো কি, আমি জাস্ট হয়তো 2-3 মিনিট লাগবে, আমি জিনিসটা একটু আপনাদের সকলের আপনি বলেন, এরপরে রাজ্জাক ভাইকে সময় বাড়িয়ে দিব, আপনি বলেন। জি জি। প্রথমত হচ্ছে আইডিওলজিক্যাল কনফ্লিক্ট ও রাজাকারদের মহিমান্বিতকরণ। এই ৭১-এর ঘৃণিত অপরাধের জন্য যাদের ফাঁসি হয়েছে, সংসদে তাদের নামের আগে শহীদ বসানো হলো, শোক প্রস্তাব হলো, অথচ বিএনপি নীরব। বিএনপির দৃষ্টিতে তারাই কি ফ্রন্টলাইন হিরোজ, যাদের এই জন্য আপনার রাজাকারদের যাদের ফাঁসি হলো তাদেরকে শহীদ বলে যখন শোক প্রস্তাব গৃহীত হলো, সেখানে বিএনপি যখন কোনো প্রতিবাদ করেনি, তো তাহলে এটা কি বিএনপি ডাবল স্ট্যান্ডার্ড না? তাহলে তাদের ভাষায় কি মুক্তিযুদ্ধের সঙ্গে এটাই? দ্বিতীয় যে পয়েন্টটি আমি বলবো সেটা হলো হিস্টোরিক্যাল ডিস্টরশন ও স্বাধীনতার ঘোষণা। এখন ২৬শে মার্চ এম এ হান্নান সাহেব বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা কালুরঘাট বেতার কেন্দ্র দিয়েছেন, এবং দেখেন আজকে বিএনপির পেজে যেটা বলা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে, তাহলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটা কখন গঠিত হলো সেটা সকলেই জানে, কার নেতৃত্বে গঠিত হয়েছিল সেটাও জানে। যখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই বেতার কেন্দ্রটি থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আপনার রূপ নিল ২৬ তারিখে, যার নেতৃত্বে মোহাম্মদ বেলাল, এবং তিনি যে স্টেটমেন্ট জাতির উদ্দেশ্যে দিয়েছেন এবং তিনি যে বয়ানটি দিয়েছেন যে কারা কখন কিভাবে স্বাধীনতা ঘোষণাটি দিয়েছেন, এবং তিনি স্পষ্ট বলেছিলেন যে ২৭ তারিখ আমরা একজন আর্মি অফিসার খুঁজছিলাম, যে যদি আর্মি অফিসার কাউকে দিয়ে ঘোষণাটি দেওয়া হয় তাহলে মানে সেনাবাহিনী বা অন্যান্যরা অনুপ্রাণিত হবে। তখন খুঁজে পটিয়া থেকে জিয়াউর রহমান সাহেবকে ধরে নিয়ে আসা হলো, এবং জিয়াউর রহমান সাহেব ওনারা সহ মিলে সন্ধ্যা 7:30টায় যে ভাষণটি তারা রেডি করেছিলেন, এবং সেখানে সে ভাষণটি লিখিতভাবে দুজন উচ্চারিত করেছিলেন। তখন বেলাল মোহাম্মদ কথাটাও বলেছিলেন যে আপনি তো হলেন মেজর, আমরা তো হলাম মাইনর, তো আপনি মেজর হয়ে আপনি যে ডিক্লারেশনটা দিবেন সেটাই হচ্ছে মানুষজন শুনবে বা অনুপ্রাণিত হবে বিষয়টা, আপনি সেই ডিক্লারেশনটা বঙ্গবন্ধুর পক্ষে আপনি পাঠ করেন। কিন্তু এই বিষয়গুলো যেমন দেখেন ২৭শে মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেছেন বঙ্গবন্ধুর সপক্ষে, তাদের এই যুক্তিগুলো, তারা যে মানে জিনিসগুলো, এগুলা কমপ্লিটলি আনঅ্যাভয়েডেবল ট্রুথ। এই আনঅ্যাভয়েডেবল ট্রুথ গুলাকে তারা অ্যাবসার্ট করে দিয়ে তারা এমন সব যুক্তি তৈরি করে, এমন সব বয়ান তৈরি করে, তাহলে এগুলোকে আসলে আমি হিস্টোরিক্যাল ডিস্টরশন ছাড়া আর কি বলতে পারি? দেন আমি তাদের যে আরেকটি স্বাধীন মানে মুক্তিযুদ্ধের বিষয়টা, তাদের যে বিষয়গুলো, আমি এটা বলি যে প্যারাডক্সিক্যাল লজিক ও পাকিস্তান প্রেম। তো বঙ্গবন্ধু যদি পাকিস্তান ভাঙতে না চাইতেন, তবে পাকিস্তান কেন বঙ্গবন্ধুকে ট্রেটর বলে? এর উত্তর কি বিএনপিরা বা অন্যান্যরা দিবেন? তারা তো বলে, যে অনেকে বলে এখন যে বঙ্গবন্ধু পাকিস্তান ভাঙতে চাননি, তাহলে বঙ্গবন্ধু যদি পাকিস্তান ভাঙতে না চাইবেন, তাহলে বঙ্গবন্ধুকে কেন পাকিস্তান সরকার বা এখনো পাকিস্তান ট্রেটর বলে তাদের পাঠ্য বইয়ে এখনো গালি দেয়? আর জিয়া যদি সত্যি সত্যি ঘোষণা দিয়ে থাকেন তাদের ভাষায়, তাহলে তো পাকিস্তান ভাঙার জন্য জিয়াউর রহমান দায়ী। তাইলে এই যে জিয়াউর রহমানকে কেন পাকিস্তান ট্রেটর বলে না, এবং এই যে আপনার জিয়াউর রহমানের মৃত্যুতে পাকিস্তানের কেন এত ল্যামেন্টেশন, জিয়াউর রহমান যখন মারা গেলেন এটা নিয়ে তাদের খুব শোক, তাদের এইটা, তাহলে যে ব্যক্তিটা পাকিস্তান ভাঙ্গার ঘোষণা দিলেন জিয়াউর রহমান, তার জন্য ল্যামেন্টেশন দেখাচ্ছে। আর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা বলছে যে বঙ্গবন্ধু আপনার পাকিস্তান ভাঙতে চায়নি, তিনি হয়ে গেছেন ট্রেটর, তাহলে এই যে প্যারাডক্সিক্যাল লজিক ও পাকিস্তান প্রেম বিএনপির, আমি জাস্ট এই কথাটাই এখন বললাম। এখন বিএনপির এই যুক্তিগুলো আসলে টোটালি ইনভ্যালিড। দেন আমি তাদের যে আরেকটি পয়েন্ট, সেটা হলো স্ট্র্যাটেজিক ফ্যালাসি ও ট্রেনিং বিভ্রান্তি।
তারা অনেক কথা বলে। আপনারা দেখবেন যে ভারত অনেক ক্ষতি করেছে, ভারত আমাদেরকে এই করেছে, ভারত মুক্তিযুদ্ধ মানে পাকিস্তান ভাঙ্গার ক্ষেত্রে ভারত এই বয়ান তারা কিন্তু দিচ্ছে। তাহলে আমার কথা হচ্ছে যে ভারত যদি এত ক্ষতি করে থাকে তাহলে জিয়াউর রহমান ট্রেনিং দিতে ভারতে গিয়েছিলেন কেন? এই যে এই যে এই বিষয়টা, এই বিষয়গুলো ক্লারিফিকেশন আপনারা দিবেন। এবং এটা তো হলো চরম লজিক্যাল একটি ফেলাসি। ভারত থেকে মুক্তি পাওয়ার জন্য ভারতের কাছে আশ্রয় নেওয়া কি মানে এই ধরনের অদ্ভুত কথাবার্তা বলে মানে মুক্তিযুদ্ধ পুরাটাই মানে একটা মনে হচ্ছে কি তাদের একটা সাজানো নাটক। তারা যখন যেটা অভিনয় করবে সেই অভিনয় আমাদেরকে শুনতে হবে। এবং এই যে অভিনয়ের মাধ্যমে তারা জাতিকে বারবার বিভ্রান্ত করছে, এই বিভ্রান্ত গুলো থেকে দূরে আসা উচিত। দেন আমি আরেকটি পয়েন্ট যেটা তাদের আমি বলবো সেটা হচ্ছে বিট্রেয়াল ও যুদ্ধাপরাধীদের সাথে অ্যালায়েন্স। বিএনপি দেখেন তাদের জন্ম থেকে শুরু করে অদ্যাবধি তাদের যতগুলো অ্যালায়েন্স হয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য বা বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের নামে তারা রাজাকারদের পুনর্বাসন করেছে। এবং তারা 1991 তখনও জামাতের সাথে জামাতের সমর্থন নিয়ে ক্ষমতায় গিয়েছে এবং 2001 সালে তো জামাতের সাথে জোট করে সেখানে জামাতের 2 জন স্বীকৃত যুদ্ধাপরাধীর গাড়িতে তারা জাতীয় পতাকা উঠিয়ে দিয়েছে। তাহলে এই যে তাদের সাথে তাদের আমাদের সূর্য সন্তানদেরকে যারা হত্যা করলো তাদের গাড়িতে যখন তারা জাতীয় পতাকা গুলো তুলে দেয়, এগুলো কি আমাদের অস্তিত্বের সাথে এগুলো সাবোটাজ না? তাহলে এই যে তারা এই কাজগুলো করে তাহলে তারা কেন এই জিনিসগুলো থেকে বের হচ্ছে না? দেন আমি আরেকটি আর একটা মিনিট আমাকে দিবেন। জি 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 এটা হলো আলটিমেট আইডেন্টিটি ক্রাইসিস। তারা আসলে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারা আসলে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে যে তাদের আসলে শত্রু কারা। পাকিস্তান তাদের এত প্রিয়, পাকিস্তান তাদের এত বন্ধু, এত যদি হয়ে থাকে তাহলে ভারত প্রধান শত্রু, ভারত আওয়ামী লীগের প্রধান বন্ধু। তাহলে এই যে ঘটনাগুলো তারা ঘটেছে তাহলে পাকিস্তানের হয়ে তারা কেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছে? পাকিস্তানের হয়ে তারা কেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছিল? মানে তারা কি পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছিল? কেউ কেউ করেনি। তারা তো সবাই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তাহলে তারা যদি এখন এই কথাগুলো আমাদেরকে বলে যে মানে ভারত আমাদের শত্রু, পাকিস্তান আমাদেরকে আমাদের ভাই ভাই আমাদেরকে ভাঙ্গার জন্য এই করেছে সেই করেছে, তাহলে এই জিনিসগুলো তারা আসলে আইডেন্টিফাই করতে পারছে না যে তাদের আসলে বন্ধুকে শত্রুকে। দেন তাদের আরেকটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তারা ডিপ্লোমেটিক হিপোক্রিসিতে ভুগে। জিয়াউর রহমান যদি মানে এই স্বাধীনতার ঘোষণাটি দিতেন বা জিয়াউর রহমান যদি ঘোষণা না হলে স্বাধীনতা হতো না বা বঙ্গবন্ধুর নেতৃত্ব ধরেন তারা এলিমিনেট করতে যাচ্ছে, তাহলে জিয়াউর রহমানকে যখন তারা হাইলাইট করতে যাচ্ছে তাহলে জিয়াউর রহমানের পক্ষে আন্তর্জাতিক বিশ্বে আন্তর্জাতিক মিডিয়ায় বা ডিপ্লোমেটিক ইয়েতে এমন কি কোনো বলয় বা কিছু তৈরি হয়েছিল বা এমন কোন উদাহরণ আছে যেখানে জিয়াউর রহমানের পক্ষে এই ডিপ্লোমেটিক বলয়টি বা ডিপ্লোমেটিক চ্যানেলটি গড়ে উঠেছিল যারা 1971 সালে মুক্তিযুদ্ধে ওই বলয়টির মাধ্যমে নেতৃত্ব দিয়েছিলেন? এই যে সংকীর্ণ মানসিকতা, এই সংকীর্ণ মানসিকতা হলো তাদের পলিটিক্যাল ব্লাইন্ডনেস। এবং এই পলিটিক্যাল ব্লাইন্ডনেসের মাধ্যমে তারা ডিপ্লোমেটিক হিপোক্রিসি চালাচ্ছে পুরো বাংলাদেশের মানুষকে ভুল পথে পরিচালনা করার জন্য। দেন তাদের আরেকটি বিষয় হচ্ছে কালচারাল সাবোটাইজ, চেতনা বিরোধী রাজনীতি করে আমাদের সাথে। তারা শহীদ মিনার, রাজাকুল ভাই কথাটা তুলেছিলেন যে শহীদ মিনারে তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারাই ঘোষকের দল, তারা উমুকের দল। তারা আজকে কি করলো? স্বীকৃত যুদ্ধাপরাধীদেরকে সাথে নিয়ে শহীদ মিনারে ফুল দিতে গিয়েছে। এটা কি 30 লক্ষ শহীদের প্রতি তাদের অবমাননা না? এবং যারা বঙ্গবন্ধুর পক্ষে স্লোগান দিয়েছে, যারা মুক্তিযুদ্ধের পক্ষে স্লোগান দিয়েছে, যারা জয় বাংলা বলেছে তাদেরকে দিয়ে গ্রেফতার করিয়েছে। তাহলে এই যে বিষয়গুলো তারা করছে তাহলে এটা কি কালচারাল স্যাবোটাজের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে একটি চরম অপমান না? এবং তাদের এই যে রাজাকারদের সাথে তাদের অ্যালায়েন্স, একদিকে তারা গলায় মুক্তিযুদ্ধের গান গায় আবার অন্যদিকে তাদের অ্যালায়েন্স হচ্ছে রাজাকারদের সাথে। তাহলে এইগুলা হচ্ছে যে তাদের পলিটিক্যাল শো অফ, জাতিকে বোকা বানানোর জন্য, জাতিকে আসলে নানাভাবে বিভ্রান্ত করার জন্য এই ধরনের কর্মকাণ্ডগুলো করে থাকে। দেন আমি আর দুইটা পয়েন্ট বলে শেষ করছি। তাদের বাকি যে দুটা ইস্যু হচ্ছে সেটা হচ্ছে ইকোনমিক ডিস্ট্রাকশন ও লুটতরাজ। তারা যে বিষয়গুলো আসলে বলে, আপনারা দেখেন আমি বেশি দূর যাব না, 2001 থেকে 2006 সালাম, বরকত, রফিকের উত্তরসূরিতে রক্তে কেনা এই বাংলাদেশ, 30 লক্ষ শহীদের রক্তে কেনা এই বাংলাদেশে তারেক রহমান হাওয়া ভবন প্রতিষ্ঠিত করে যে লুটতরাজ করেছিল, সেখানে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। সেখানে স্বাধীনতার সুফল তারা জনগণের কাছে পৌঁছতে দেয়নি, সেখানে তারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে। তাদের কারণে 1-11 জন্ম হয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে তাদের নানা রকম ভাবে তারা বাংলাদেশকে পিছিয়ে ধরেছে। কিন্তু
তারা এসে বয়ান দিচ্ছে কি আওয়ামী লীগ দেশ ধ্বংস করেছে, অমুকে দেশ ধ্বংস করেছে, কিন্তু বাংলাদেশ ধ্বংসের পিছনে যে তারাই মূল রূপকার সে কথাটি তারা স্বীকার করতে চাচ্ছে না। এবং সর্বোপরি যে কথাটা বলবো, দা আলটিমেট কনক্লুশন বা বিভ্রান্তিকর রাজনীতি, তারা কি করে পাকিস্তান তাদের প্রিয়, পাকিস্তানের পতাকা তাদের প্রিয়, রাজাকার তাদের ভাই, তাহলে শত্রুটা কে ছিল? এই শত্রুটা কে ছিল? এই প্রশ্নের উত্তর যখন তাদেরকে আমরা জিজ্ঞাসা করতে বলি যে ভাই আপনাদের শত্রুকে, তখন তাদের সুরে আমরা নানা রকমের আইডেন্টিটি ক্রাইসিসে তারা ভোগে। তারা পাকিস্তানের সাথে সম্পর্ক রাখতে চায়, আবার তারা পাকিস্তানকে কখনো রাজাকার বলে গালি দেয়, কখনো ভারতকে তারা বলে যে ভারত আমাদের এখানে এসে আধিপত্যবাদ কায়েম করেছে। এই যে তাদের পুরো রাজনৈতিক দর্শনই একটা বিরাট হচ্ছে একটা ইলুশন। তারা এমন এক রাজনৈতিক ইলুশনে ভুগে, তারা নতুন প্রজন্মকে মানে এমন ভাবে তারা একটি পলিটিক্যাল হিস্ট্রি আমাদেরকে শোনাতে চায়। এবং তাদের এই যে কর্মকাণ্ড, তাদের 2001 থেকে 2006 এর কর্মকাণ্ড এবং তাদের বর্তমানে যে তাদের কর্মকাণ্ড, তাদের এই পলিটিক্যাল ইলুয়েশন এবং রাজনীতিতে তারা যে বিষয়গুলো তুলে এনেছে, তাদের এই কারণে জাতি তাদেরকে ঘৃণা করে আসলে প্রত্যাখ্যান করেছে। এবং আগামী এই বিগত 1 মাসে বিএনপির রাজনৈতিক দর্শন, রাজনৈতিক চিন্তা ভাবনা, আমি মনে করি এদেশের তরুণ প্রজন্ম, এদেশের শিক্ষিত বুদ্ধিজীবী প্রজন্ম এবং এদেশের সচেতন প্রত্যেকটি নাগরিক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতিটি মানুষের কাছে বিএনপি প্রত্যাখ্যাত হয়েছে।